এটা কোন তৃণমূল আজকে রাজনীতি করছে বাংলায় বলবেন না? কংগ্রেস প্রার্থী উপায়জি ও আমার এলাকার ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্বরা রয়েছেন, গণ আন্দোলনের নেতৃত্বরা রয়েছেন। বদর সাহেব আছেন, আমাদের পার্টির জেলা সম্পাদক জামিনুল্লাহ ঘুরছে। সবাই এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাভ সালাম জানাচ্ছি। গোটা রাজ্যের মাটিতে রেজিনগর মানুষ আমাদেরকে লড়াইয়ের উষ্ণতা দেয়। গত পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে এই রেজিনগর এলাকার মানুষ বামপন্থাকে ভরসা জুগিয়েছে। যারা ভেবেছিল একটা সময় গোটা পশ্চিম বাংলায় তথা রেজিনগরে লাল ঝান্ডাকে শেষ করে দেবে, লাল ঝান্ডাকে রাখতে দেবে না, কোথাও পতাকা খুলে ফেলে দিয়েছিল, কোথাও আমাদের কমরেডদেরকে খুন করেছিল। তবুও কমরেডরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। শেষ পঞ্চায়েত নির্বাচনে রেজিনগরের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে, এই পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরেছিল। এই জন্য আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় যারা চাইছে গোটা পশ্চিমবাংলাকে লুটে পুটে খাবার রাজনীতি করতে, যারা পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকাকে লুট করছে, 100 দিনের কাজের টাকা শুধু লুট হচ্ছে না, আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় 61টি এমপি বামপন্থীদের ইউপিএ সরকারকে সমর্থন করেছিল। কেন করেছিল? যে পশ্চিমবাংলায় গ্রামীণ অর্থনীতি উন্নতির জন্য 100 দিনের কাজ চালু করতে হবে। ভারতবর্ষের মাটিতে কোন মন্ত্রিত্বের আসনে বসেনি, 100 দিনের কাজ চালু করেছিল বামপন্থীরা। আর সেই 100 দিনের কাজের টাকাকে লুট করে খেয়ে নিয়ে আজকে বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকাকে। আমরা বলেছি গরিব মানুষকে 100 দিনের কাজের টাকা দিতে হবে। একটা সময় যখন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার ছিল, 100 দিনের কাজের টাকায় পশ্চিমবাংলা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল। ত্রিপুরায় যখন বামপন্থী সরকার ছিল, ভারতবর্ষের মাটিতে 100 দিনের কাজে ত্রিপুরার বামপন্থী সরকার প্রথম হয়েছিল। আজকে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আর ত্রিপুরায় বিজেপির সরকার, কিন্তু সব জায়গাতেই দেখেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। আমরা বলছি তৃণমূল আর বিজেপি দল আলাদা জায়গা থেকে চলে না, এটা আরএসএস দ্বারা পরিচালিত হয়, নাগপুর দ্বারা পরিচালিত হয়। তার কারণ আজকে জানেন, আজকের দিনটি আমাদের কাছে এরকম স্মরণীয় দিন। আজকের দিনে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? এই আরএসএস হত্যা করেছিল। আর পশ্চিমবাংলার মাটিতে স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি দেখেন, এই আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। আর আজকে যারা ধর্মের নামে গোটা দেশটাকে শাসন করতে চাইছে, যারা ভারতবর্ষের মাটিতে মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করতে চাইছে, এই দেশের সরকার, আমরা বলছি মন্দির তৈরি করার জন্য মানুষ জনগণ ভোট দিয়ে দেশের সরকার তৈরি করেনি। যখন এই দেশে নরেন্দ্র মোদীর জন্ম হয়নি, তার 1000 বছর আগে ভারতবর্ষের মাটিতে ছোট ছোট মন্দির মসজিদ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, বাবরি মসজিদ হবে না, রাম মন্দির হবে। আমরা সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু মন্দির তৈরি করার জন্য জনগণ আছে।
আজকের সরকার তাদেরকে জনগণ যখন শূন্য পাওয়া একটা মার্কশিট দিতে চাইছে, তখন সেই মার্কশিটটাকে ওরা আউট করে দিয়ে বলছে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করব। ওরা শূন্য পেয়েছে, জনগণের মার্কশিটের নাম্বার পেয়েছে শূন্য, ওরা মার্কশিট গায়েব করতে চাইছে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার জনগণ ওদের মার্কশিটকে গায়েব করতে দেবে না। আজকে ওরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে কেন? আমরা বলছি, কে এই দেশের প্রধানমন্ত্রী? যিনি 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কয়েকদিন পরে লোকসভা নির্বাচন, অনেক সংখ্যালঘু মানুষ কিছুদিন আগে তৃণমূলকে হটানোর জন্য বিজেপির ঝান্ডা ধরেছিলেন। আমার মুসলিম ভাইদেরকে ভুল বোঝানো হয়েছিল। মনে রাখবেন, তৃণমূল আর বিজেপি আলাদা দল নয়, এরা একটাই দল। আর সংখ্যালঘু ভাইদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পতাকা ধরানো হয়েছিল। কে বিজেপি? কে দেশের প্রধানমন্ত্রী? 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র ভাই মোদী। গুজরাটের গোদলা কাণ্ডের কথা ভুলে গেছেন। 2002 সালে 1961 জন মানুষকে খুন করেছিলেন। অনেক মানুষের প্রাণ গিয়েছিল। আমার মুসলিম মায়ের পেট চিরে বাচ্চাকে বের করে ত্রিশূলের উপরে নাচিয়েছিলেন এই নরেন্দ্র ভাই মোদী 2002 সালে। সে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভুলে যাবেন কে দেশের প্রধানমন্ত্রী? আজকে দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে? তাই আমরা বলেছি, ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না। আর দেশের সরকার যখন বলছে আমি রাম মন্দির তৈরি করব, দিদিমণি তখন কি শুরু করছেন? উনি বলছেন আমিও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব। আমরা বলছি এই ভারতবর্ষের মুখে প্রধানমন্ত্রী যেমন হিন্দুদের নিয়ে রাজনীতি করতে চাইছেন, আর রাজ্যের মুখে আমাদের দিদিমণি আবার মুসলিম দরদি সেজে মাথায় হিজাব পরে দিদিমণির রেল রোডে নামাজে যাচ্ছেন। দিদিমণির পোষা বান্দরদেরকে একবার জিজ্ঞাসা করবেন তো, যে ইফতার এর সময় যে আপনি চলে যাচ্ছেন আর বিভিন্ন থানায় থানায় আপনি বলে দিচ্ছেন যে ইফতার পার্টি দিতে হবে। থানার ওসি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার থেকে ডেকে বলছে, বিডিও সাহেবরা ডেকে বলছে তোমরা পাড়ায় পাড়ায় ইফতারের পার্টি করো, টাকা কোথায় পাবা জানি না, থানায় তোমরা 1 লাখ টাকা দিয়ে যাও। তৃণমূলের মেম্বার সাহেব বলছে ঠিক আছে, টাকা তো দেবো, তাহলে টাকা কোথায় পাবো? নাহলে দেখো কার বিধবা ভাতার টাকা ঢুকেছে, সেখান থেকে টাকা নিল। কোথায় রেখেছে? আবার তোমার ঘরের টাকা। সেই ঘরের মালিককে বললো তোমার ঘর পাইয়ে দেবো, তুমি 50,000 টাকা দাও। সেই টাকা থানায় আমাদের ওসি সাহেব জমা করে ইফতার পার্টি দিয়ে দিচ্ছে। বলুন তো, হারামের টাকায় ইফতার পার্টি হয়? এটা কোন তৃণমূল আজকে রাজনীতি করছে বাংলায় বলবেন না? ওরা বলছে সব চাইতে নাকি মুসলিম দরদি। ওনাকে একবার জিজ্ঞাসা করবেন তো, ওনার কয়েকটা পোষা বাঁদর আছে না রাস্তায়, তারা দেখবেন বারবার বলার চেষ্টা করে মরজেমদের আমরা ভাতা দিই। এই তৃণমূলের পোষা বাঁদরদেরকে বলবেন, আপনার দিদিমণিকে জিজ্ঞাসা করবেন, মরজেমদের ভাতা রাজ্য সরকারের কোষাগার থেকে দেওয়া হয় না। বামপন্থী ফ্রন্ট সরকারের আমলে আগলে রাখা ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে মরজেমদের ভাতা দেওয়া হয়। দিদিমণির পোষা বাঁদরদেরকে বললেন যদি ক্ষমতা থাকে আপনার কোষাগার থেকে ভাতা দেন। কি বলছেন? পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষকে ভুল বুঝিয়ে আবার ভাত দেবেন। মনে রাখবেন, পশ্চিমবাংলায় গত বিধানসভা নির্বাচন থেকে 2011 সালের পর থেকে অনেককে খুন করেছেন। তার
খান মুখ খুলছিল, ঠিক সেই সময় তৃণমূলের নেতারা পুলিশকে বলল এই প্রতিবাদী কণ্ঠটাকে বন্ধ করতে হবে। তাই রাত্রের অন্ধকারে আনিস খানের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর আনিস খানের বাড়িতে পাঠিয়ে দিল। রাত্রি 1টা বাজছে, বাড়ির দরজা খুললো, বাবার মাথায় একটা বন্দুক ঠেকিয়ে দিল। দিয়ে পুলিশ 4 জন সিভিক ভলেন্টিয়ার আর 1 জন কনস্টেবল বলল আনিস খান কোথায়? ছাদে বলল। কয়েক মিনিটের মধ্যে তার বাবার পায়ের সামনে ছেলের দেহটা পড়লো রক্তাক্ত। থানায় ফোন করলো যে ওসি সাহেব আপনি আসুন, আপনার কয়েকজন পুলিশ আমার ছেলেটাকে মেরে গেল। ওসি সাহেব গেলেন না। পরের দিন 11টার সময় তার বাড়িতে গেল আর বলল ছেলেটার লাশটাকে তুলে নিয়ে এসে ময়নাতদন্ত করলো। তার বাড়িতে যখন আমরা গেলাম তখন আনিস খানের বাবা সালেম খান বলেছিল যে আমি এর শেষ থেকে ছাড়বো। সালেম খানকে প্রথমে বলল তোমাকে লাখ লাখ টাকা দেবো। সালেম খান বলেছিল যে আমি আমার মাথা বিক্রি করব না, টাকাই বিক্রি হব না। বলেছিল তোমাকে চাকরি দেবো, চাকরি নেয়নি তার পরিবারের। তারপরে বলেছিল যে তুমি যদি এই কেসটাকে তুলে না নাও তাহলে তোমাকে খুন করব। আর সালেম খান সেদিন বলেছিল মেরুদণ্ড সোজা রেখে জন্মগ্রহণ করেছি, মেরুদণ্ড বিক্রি করব না, মেরুদণ্ড ভাঙেনি। তাই বাংলার প্রতিটি বাবারা সালেম খান হয়ে উঠতে হবে আর প্রতিবাদী কণ্ঠ হিসেবে গোটা বাংলার সাধারণ মানুষকে আগামী দিনের বার্তা দিতে হবে যে পশ্চিম বাংলার মাটিতে এই যে সালেম খানরা আগামী দিনের দিশা দেখাচ্ছেন, এই দিশার পথে হাঁটতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস বুথ দখল করতে আসবে, ওরা বুথ দখল ছাড়া জিততে পারবে না। আর বিজেপি ধর্মের নামে রাজনীতি করতে আসবে। এই তৃণমূল আর বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে বলবেন বুথে বুথে ছাত্র যুবদের দুর্গ তৈরি করতে হবে, মাদের বোনেদের দুর্গ তৈরি করতে হবে। আমার ভোট আমি দেব, আমার ভোট কাউকে দিতে হবে না। তার জন্যই বুথে বুথে বাহিনী তৈরি করেন। একদিকে পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলুন, আর অন্যদিকে দাঁড়িয়ে বুথের সামনে দাঁড়িয়ে আমার মায়েদের, আমার বোনেদের ধর্মের নামে যারা বিভেদ করতে চাইছে, আমাদের মায়েদের বোনেদের সম্মান ফিরে দেওয়ার দাবিতে এই লড়াইয়ে আমাদের ছাত্রের সাথে আসতে হবে। আজকে গোটা পশ্চিমবাংলা আমাদের মায়েদের আসলে আগুন লাগিয়ে দিয়েছে। আমার মারা ভেবেছিল উজালা গ্যাসে রান্না করবে, উজালা গ্যাস বাড়িতে এসেছে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যে গ্যাসটা আমার মারা 300 টাকায় পেত, সেই গ্যাসটার দাম আজকে 1200 টাকা। আমার মারা বামফ্রন্টের সময় 50 টাকার লিটার সরষের তেল কিনে কড়াইয়ে বোতলটাকে এইভাবে ঢালতো। এখন 150 টাকা লিটার সরষের তেল। আমার মাকে কড়াইয়ে তেল ঢালার আগে 100 বার ভাবতে হচ্ছে। আজকে মসুরির ডালের দাম আকাশ ছোঁয়া, আলুর দাম 20 টাকা, 40 টাকা কেজি তেল। কি খাবেন আমার মারা? পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি নেই, নতুন কোন শিল্প নেই। এই যে রেজিনগরে বামপন্থী ফল সরকার আমলে মিল তৈরি করার জন্য জমি কেনা হয়েছিল পলাশিয়া রেজিনগরের মিডিলে, সেই জমি আজকে পড়ে আছে, সেখানে কোনো কলকারখানা হচ্ছে না। পশ্চিমবাংলায় নতুন কোনো কলকারখানা নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, ইউরিয়া ডিএপি পটাশের দাম আকাশ ছোঁয়া। বামপন্থী সরকারের সময় যে 5 টাকা ইউরিয়ার দাম ছিল, সেই ইউরিয়ার দাম আজকে কত টাকা? 12 টাকা। আজকে 10 টাকার 10-26 দাম 26 টাকা, 27 টাকা বা 45 টাকায় কিনতে হচ্ছে। আজকে 10-12 টাকা ডিএপির দাম 45 টাকা, 46 টাকা। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, ইউরিয়া ডিএপি কীটনাশক পটাশের দাম বাড়ে। আর অন্যদিকে দাঁড়িয়ে আমার কৃষকের ফসল যখন পেঁয়াজ ওঠে আপনাদের এলাকায় 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে হয়। আর এখন আপনি পেঁয়াজ কিনছেন কত টাকায়? 40 টাকা, 50 টাকা কেজি। আগে আমার মারা যখন পেঁয়াজ কাটতো তখন চোখে জল আসতো ছাঁচে। আর আজকে আমার টাকারা যখন বাজারে থলি নিয়ে বাজারে যাচ্ছে, পেঁয়াজ কিনতে গেলে আমার টাকার চোখে জল আসছে। 5 টাকার পেঁয়াজ বিক্রি করে 50 টাকায় কিনতে হচ্ছে। এটাই আমার বাংলা। আমরা বলছি এই বাংলায় পশ্চিমবাংলার বামপন্থী ফ্রন্ট সরকার আমূল ভূমি সংস্কার, বর্গাদার পাট্টাদারের মাধ্যমে
বাংলার গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটেছিল, আজকে গ্রামীণ অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। কৃষকের ফসল বিক্রি হচ্ছে না, কৃষক ফসলের লাভ পাচ্ছে না, চাকরি নেই, কলকারখানা নেই, এসএসসি পরীক্ষা নেই। আর আমার এই গ্রাম বাংলার ছেলেদেরকে আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে, কাউকে কেরালা, কাউকে পুনা, কাউকে মহারাষ্ট্র। আর আমার এই ছেলেদের লাশগুলো একটা সময় কফিন মন্দির হয়ে চলে আসছে, কোথাও পড়ে থাকছে বড় 2তলা 10তলা বিল্ডিং থেকে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে কোথাও বা ট্রেনে কাটা পড়ে। আর দেখলেন লকডাউনের সময় আমার পরিযায়ী শ্রমিকদের লাশরা কিভাবে বাড়িতে এলো। কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে? তার কারণ পশ্চিমবাংলায় কলকারখানা নেই, কাজ নেই। আমরা মনে রাখবেন, এই কলকারখানার শ্রমিকদের দেহ আসছে না, দেহ আসছে আমাদের মা বোনেদের জমানো স্বপ্নগুলোর ভাঙা টুকরোগুলো আজকে পশ্চিমবাংলায় ফিরে আসছে। তাই সকলের কাছে আহ্বান জানাবো, পশ্চিমবাংলার প্রান্তরে কাজ শিল্পের দাবিতে আমাদের লড়াইকে আরো প্রশস্ত করতে হবে। আগামী নির্বাচনের লড়াইয়ে মুখে মুখে দুর্গ তৈরি করতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।